জায়ানের চিন্তার মধ্যে ব্যাঘাত ঘটল দরজা খোলার শব্দে। রুবাইদা মুখ মুছতে মুছতে বের হচ্ছে টাওয়াল দিয়ে। টাওয়াল রেখে পেছন ফিরতে দেখতে পেল জায়ান তার দিকে তাকিয়ে আছে। রুবাইদা অস্বস্তিতে পড়ে গেল, তবে তার অস্বস্তি নিয়ে মাথা ব্যথা নেই জায়ানের। ডু ইউ লাভ সামওয়ান এলস? রুবাইদা চমকালো, সাথে করে খুশিও হলো। জায়ান তবে ব্যাপারটা ধরতে পেরেছে, ভালোই হয়েছে তাহলে। জায়ানকে ব্যাপারটা খুলে বলা যাবে। কিন্তু মুহূর্তের মধ্যেই রুবাইদার এই চিন্তা উল্টো দিকে মোড় নিল। যদি জায়ান রুবাইদার বাবাকে এই কথাটা বলে, তাহলে যদি হিতে বিপরীত হয়ে যায়? এই লোককে সে কতটাই বা চেনে, ভালো নাকি খারাপ সেটা বুঝবে কি করে? যদি লোকটা খারাপ প্রমাণিত হয়, না, এই লোকটাকে সত্যি বলা যাবে না। বললেও এই লোক তাকে কোনো সাহায্য তো করবেই না, বরং নিহালের ক্ষতি করার চেষ্টা করবে। কখনো নিজের বিবাহিত স্ত্রীকে তার প্রেমিকের হাতে কোনো স্বামী তুলে দেবে? তাহলে সে কি করে বোকার মতো ভাবলো জায়ানকে নিহালের কথা বলবে আর জায়ানও তা মেনে নেবে? আই আস্কড ইউ সামথিং। রুবাইদার এবার মেজাজ গরম হয়ে গেল। এই জায়ানের কি বাংলা বলতে কষ্ট হয় নাকি? কথায় কথায় ইংরেজি কেন বলতে হবে? ইংরেজের বাচ্চা কোথাকার। জায়ান রুবাইদার দিকে তাকিয়ে এবার বিরক্তি নিয়ে বলল, তোমার এক্স্যাক্টলি প্রবলেমটা কি আমাকে বলবে? যাক, এবার একটু বাংলায় কথা বলেছে। রুবাইদা বুঝতে পারলো এবার অন্তত তার কিছু বলা উচিত। জায়ান এতক্ষণ যাবৎ অনেক প্রশ্নই করে ফেলেছে তাকে, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পায়নি। এবারেও যদি রুবাইদা চুপ থাকে, তবে সেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে। আর তাছাড়া এমনিতেও জায়ান তাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। এই সন্দেহ আর বাড়ানো যাবে না, নয়তো সে যেই পরিকল্পনা করেছে সেটা বাস্তবায়ন করতে পারবে না। আমার কোনো প্রবলেম নেই। অবশেষে মুখ দিয়ে কথা ফুটল, আমি তো তোমাকে বোবা ভেবে ভয় পাচ্ছিলাম। রুবাইদা অপমানিত বোধ করলো। এটা কেমন ধরনের কথা? রাগে রুবাইদা চুপ রইল। জায়ান তাই পুনরায় জিজ্ঞেস করলো, তোমার যদি কোনো প্রবলেম না থাকে, তবে এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? এমন ব্যবহার করছো আমার সাথে যেন আমি কোনো বাঘ বা ভাল্লুক। ওই সময় তোমাকে সান্ত্বনা দিতে একটু হাত ধরতে গিয়েছিলাম, যেভাবে লাফিয়ে উঠলে, আমি তো নিজেই ভয় পেয়ে লাফিয়ে উঠেছিলাম তোমার লাফানো দেখে। হাত ধরা বাদ দাও, এই যে তোমাকে এই পর্যন্ত কতগুলো প্রশ্ন করে ফেললাম, তুমি তো কোনোটারও জবাব দিলে না। তাহলে আমি কি এটা ভাবতে পারি না যে তোমার আমাকে পছন্দ নয়, কারণ তুমি অন্য কাউকে ভালোবাসো? আমার জীবনে আর কেউ নেই। জায়ান ছোট ছোট চোখ করে রুবাইদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর ইউ শিওর? জি। তবে আমাকে পছন্দ না করার কারণ কি? আমি এমন কোনো কথা বলিনি আপনি নিজে নিজে ভেবে নিচ্ছেন। তাহলে তুমি গাড়িতে এমন কেন করলে তোমার হাত ধরতে যাওয়ায়? আমার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল না, ছিল কি? আপুর সাথে ছিল। আপনাকে আমি দুলাভাইয়ের নজরে দেখে এসেছি এতদিন, এখন হুট করে যদি আপনার সাথে আমার বিয়ে হয়ে যায়, তাহলে সেই বিয়েটা মানতে কি আমার সময় লাগবে না? জায়ান বুঝদারের মতো মাথা নাড়ল। মেয়েটার কথায় যুক্তি আছে। সো নাও হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি এখনই আপনার সাথে ফ্রি হতে পারবো না, আমার কিছু সময়ের প্রয়োজন। আমাকে কয়েকটা মাস, মানে কয়েকটা দিন সময় দিন, তাহলেই চলবে। জায়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওকে, অ্যাজ ইউর উইশ। তুমি কাউচে ঘুমিয়ে পড়ো। সরি টু সে, আমি এত ফর্মালিটি মেনটেন করতে পারি না। যা বলার অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড বলে দেই। এবার কে কি ভাবলো আমার যায় আসে না। অ্যাকচুয়ালি আমি বিছানা ছাড়া ঘুমোতে পারি না। আর আমি এতটাও ছাড় দেওয়ার মতো মানুষ নয় যে নিজের পছন্দ অপছন্দের কথা বলতে সংকোচ বোধ করব। যেটা আমার পছন্দ না সেটা মুখের উপরেই বলে দেই। তাই টিপিক্যাল হাজব্যান্ডের মতো বউয়ের কথা চিন্তা করে তাকে বিছানায় শুতে বলে আমি কাউচে শুতে পারবো না, সো প্লিজ। কথাটা শেষ করে জায়ান হাত দিয়ে কাউচের দিকে ইশারা করে দিল রুবাইদাকে। রুবাইদা ফোন হাতে নিয়ে কাউচে গিয়ে শুয়ে পড়ল গুটিসুটি মেরে। এদিকে বিছানায় থাকা ফুলগুলো হাত দিয়ে ঝেড়ে নিচে ফেলে দিল জায়ান। তারপর একটা বালিশ নিজের মাথার নিচে দিয়ে আর একটা বালিশ এক হাতে জড়িয়ে ধরে রুবাইদার বিপরীত পাশ ফিরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো জায়ান। তবে যতবারই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, ততবারই একটা কথা মাথায় নড়াচড়া করছে বারবার, আপনার মতো মানুষের সাথে আমার সংসার করা সম্ভব না। হাতের বালিশ ছেড়ে দিয়ে এপাশ ওপাশ করছে জায়ান। কি আশ্চর্য, রুবাইদা তার কাছ থেকে স্পেস চেয়েছে, সেটা তার দিতে একটুও সময় লাগলো না, দুবার ভাবলও না। এমনকি এখনও নিজের বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও রুবাইদা থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়েছে বাসর ঘরে আরামসে। কোনো সমস্যাই হচ্ছে না তার। তাহলে রিদিতার এই কথাটা নিয়ে মনটা এত খচখচ করছে কেন তার? এর কারণ কি? শুধুই কি ইগো? জায়ান ঘুমোতে না পেরে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল, আর এক মনে বলে গেল, আমাদের আবারও দেখা হোক মিস রিদিতা তাসনিম, আবারও দেখা হোক। আমাকে অপমান করে কেউ চলে যাবে আর আমিও তাকে যেতে দেব, সেটা কখনোই হতে পারে না। তোমাকে অন্তত একবারের জন্য হলেও আমার সামনে আমি চাই। এদিকে রুবাইদা এতক্ষণ যাবৎ জায়ানকে মনে মনে অনেক গালিগালাজ করে ফেলেছে।
কেমন বিরক্তিকর একটা মানুষ, কি ঠোঁটকাটা, কেমন করে বলে দিল রুবাইদাকে কাউচে শুয়ে পড়তে। রুবাইদা আপন মনে বলতে লাগলো, আরে মিয়া ওই, তুই বিছানা ছাড়া ঘুমোতে পারিস না? তো আমি কি পারি? এই কথাটা একটাবারও ভাবলি না এই মানুষটার সাথে আপু থাকতোটা কি করে? ভালোই হয়েছে আপু চলে গিয়েছে। আচ্ছা আপু আসলে কেন চলে গেল? আপু সেদিন হুট করে গায়ের রং নিয়েই পড়েছিল কেন? তবে কি লোকটা আপুকে কিছু বলেছিল এই জন্যই কি আপু চলে গেল, নাকি অন্য কিছু? অবশ্য গায়ের রং নিয়ে যদি কিছু বলেও থাকে তবুও অবাক হব না আমি। একটু আগেই তো আমাকে বোবা বলে অপমান করলো, কি শয়তান লোক। না, পুরোপুরি শয়তানও বলা যায় না। আমি তো ভেবেছিলাম আজকে রাতেই বোধহয় আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। কই এমনটা তো কিছু হলো না। উল্টো আমি যতদিনে স্পেস চাইলাম আমাকে দিয়ে দিল। চাইলেই তো পারতো জোর করে অধিকার খাটাতে। খাটালো তো না, আল্লাহ বাঁচিয়েছে আমাকে। আল্লাহ আর কয়েকটা দিনের জন্য বাঁচিয়ে নাও, আমি সত্যিই পারবো না এই লোকের সাথে সংসার করতে। এই কয়েক মিনিটে বিরক্ত হয়ে গেছি, আর পুরো জীবন উফ অসম্ভব। নিজের সাথে নিজেই কথা বলতে বলতে ফোন হাতে নিল রুবাইদা। এরপর নিহালকে ছোট্ট করে একটা মেসেজ পাঠিয়ে দিল, চিন্তা করো না নিহাল, আমি ভালো আছি, কোনো সমস্যা হয়নি। আপুর বিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তাই কথা বলতে পারিনি। প্লিজ আজকে রাতটা পাগলামো করো না, আজকে কথা বলতে পারবো না, কালকে সকালে আমি ফোন দেব তোমাকে। বাকি কথা পরে হবে। গুড নাইট, আই লাভ ইউ। মেসেজ দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রুবাইদা। তাকে ভাবতে হবে আরও নিজের করা পরিকল্পনা নিয়ে। সবচেয়ে বড় ভয় ছিল জায়ানকে নিয়ে, গায়ের জোর দিয়ে স্বামীর অধিকার না খাটাতে চায়। যেহেতু এই দিক দিয়ে বেঁচে গেছে তাহলে সবচেয়ে বড় চিন্তাটাই শেষ। এখন কেবল সঠিক সুযোগের অপেক্ষা। কিন্তু রুবাইদা কি পারবে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে? ধরা পড়ে যাবে না তো আবার? এই মাত্র বলা কথাটা নিশ্চয়ই খোঁচা মেরে বলা একটা কথা। আর এই খোঁচাটা কে দিল সেটা দেখার জন্যই অশ্রুসিক্ত নয়নে রিদিতা পাশ ফিরে তাকালো। রিদিতার তাকানোর কয়েক মুহূর্ত পরেই ছেলেটি বিপরীত দিকে মাথা ঘুরিয়ে নিল। তারপর নিখাত বিরক্তি মাখা কণ্ঠে বলল, এত কান্না কেউ কিভাবে করতে পারে রে বাবা, ছ্যাঃ, কিভাবে সর্দি নাক বেয়ে পড়ছে, ওয়াক। রিদিতা চোখ মুখ মুছে নিল। এখন আর কান্না পাচ্ছে না তার, বরং রাগ উঠছে। পাশে বসে থাকা ছেলেটির উদ্দেশ্য বলল, এক্সকিউজ মি, আপনি? রিদিতা কথা শেষ করার পূর্বেই ছেলেটি এবার দাঁতের মাড়ি সমেত সবগুলো দাঁত বের করে ডান হাত সামনে এগিয়ে করমর্দন করার ভঙ্গিতে একটা হাসি দিয়ে বলল, আমি শুদ্ধ শুদ্ধ রহমান, নাইস টু মিট ইউ। রিদিতা তবদা খেলো, এইমাত্রই তো নাক সিটকিয়েছে ছেলেটা, এখনই হাত বাড়িয়ে বলছে নাইস টু মিট ইউ। পাগল টাগল নয় তো আবার? এত রাতে পাগলের পাল্লায় পড়লে তাকে বাঁচাবে কে? কথাটা ভেবেই রিদিতা চুপসে গেল। চুপচাপ জানালার বাইরে তাকালো আবার। তবে এবার আর কাঁদলো না। এক্সকিউজ মি, এই যে কাঁদুনি বুড়ি। রিদিতার কান সতর্ক হলো। তাকে কাঁদুনি বুড়ি বলল, অপমান, ঘোর অপমান। তবে পাগলের ভয় পেয়ে রিদিতা এখনো চুপ করে রইল। আপনার কি টিস্যু লাগবে? ওড়না দিয়ে আর কত মুছবেন বলুন তো? ওড়নার তো অবস্থা খারাপ করে ফেলেছেন। রিদিতা এবার আর চুপ থাকতে পারল না, মুখোমুখি তাকালো শুদ্ধ নামের ছেলেটার। চোখে চোখ রেখে এবার কথা বলতে হবে। কি পেয়েছেটা কি তাকে? যেমন মন চায় তেমন অপমান করে চলে যাবে আর সে চুপচাপ বসে থাকবে? কখনোই না। রিদিতা শুদ্ধর চোখে চোখ রাখার সাথে সাথে শুদ্ধর চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। রিদিতা সেসব নিয়ে ভাবল না, বেশ আক্রোশ নিয়ে প্রশ্ন করলো, আপনার সমস্যা কি বলুন তো? বিরক্ত করছেন কেন আমাকে? নাকি একা মেয়ে পেয়ে সুযোগ খুঁজতে এসেছেন? শুদ্ধ এমনভাবে মুখটা হাঁ করলো যেন এত ভয়ানক কথা সে ইহ জীবনে আর শোনেনি। কি সর্বনাশ, কি সর্বনাশ! মানুষের সাহায্য করতে গেলে এমন কথা বলে কেউ? এই জন্যই বলে কারোর উপকার করতে নেই। রিদিতা অসহ্য হয়ে জবাব দিল, তা কোন উপকারটা করে আপনি আমাকে উদ্ধার করেছেন একটু জানতে পারি কি? একটু কেন জানবেন, জানলে বেশি করে জানবেন। পৃথিবীতে কোনো কিছুই একটু জানা ভালো না। একটুতে সন্তুষ্টি রাখা মোটেই উচিত না। স্বপ্ন হতে হবে বড়, চোখ থাকতে হবে সবসময় উপরের দিকে, তবেই জীবনে সাফল্য আসবে। শুনুন, জীবনে ভালো কিছু করতে হলে শুদ্ধর কথা শোনার মতো ধৈর্য রিদিতার কুলোয়নি। এর আগে দাঁতে দাঁত পিষে রিদিতা বলল, আপনার যদি জীবনমুখী উপদেশ দেওয়া শেষ হয় তবে আসল কথাটা বলবেন কি? ঠিক কি করে আপনি আমার উপকার করলেন? ও হ্যাঁ, উপকার নিয়ে কথা হচ্ছিল, এই তো এখনই তো উপকারটা করতে নিচ্ছিলাম। আপনি দিলেন আর কোথায় বলুন তো? শুনুন, কখনো কারো কোনো উপকারকে ছোট করে দেখতে নেই, জীবনটা অনেক বড়। কখন কার উপকারের প্রয়োজন লেগে যায় এটা তো আপনি দয়া করে উপকারটা কি করেছেন বলবেন? এই যে টিস্যু, এই টিস্যুর প্যাকেটটার দাম কত জানেন? 10 টাকা।
আপনি কে হন আমার বলুন তো? কিংবা কি এমন উপকার করেছেন আমার যে আমি আমার পকেট থেকে মূল্যবান 10 টাকা খরচ করে কেনা টিস্যুর প্যাকেট থেকে একটা টিস্যু আপনাকে দেব? কোনো উপকার করেছেন আমার? করেননি তো। উল্টো আমার পাশে বসে এতক্ষণ যাবৎ ফ্যাত ফ্যাত করছেন। তবুও আপনার ওড়নার দিকে তাকিয়ে দয়া দেখিয়ে আমি আমার মূল্যবান 10 টাকা দিয়ে কেনা টিস্যুর প্যাকেট থেকে একটা টিস্যু অফার করেছি। কারণ আপনার ওড়না আসলে অনেক বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো এই উপকার কে করে বলুন তো আমি ছাড়া? পাবেন আর অন্য কাউকে? হৃদিতা 2 হাতে মাথা ধরে বসে রইল। বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করো, এই কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? আপনি কোথায় যাচ্ছেন? সেটা দিয়ে আপনার কি কাজ? আপনি যাবেন আমার সঙ্গে? কি আশ্চর্য, কি আশ্চর্য! আপনি আমাকে ইনডাইরেক্টলি ভবঘুরে বলছেন। আপনার কি মনে হয় আমার কোথাও যাওয়ার জায়গা নেই যে আপনার সাথে যাব? শুনুন, আমার বাসা আপনি কি বরাবরই এত বাচাল, নাকি ইচ্ছে করে একটা মেয়ে পেয়ে এমন বকবক করছেন? শুদ্ধ আবারও মুখ হাঁ করে ফেলল। হৃদিতা হতাশ হলো। এ ছেলে কথায় কথায় এমন মুখ হাঁ করে কেন? এর সাথে কথা না বলাই ভালো। তবে না বলেও কি উপায় আছে? হৃদিতা তো কোনো কথাই শুরু করেনি, এমনকি বলতেও চায়নি। এই ছেলেই তো খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করে। এমন এমন কথা বলে যে হৃদিতা চুপ করে থাকতেও পারে না। এই ছেলে টানা 40 মিনিট যাবৎ এই কথা সেই কথা বলেই চলেছে। হৃদিতার প্রথম প্রথম চূড়ান্ত বিরক্ত লাগলেও এখন বিরক্তিকর পরিমাণ কমেছে। এটার কারণ কি হৃদিতা জানে না, তবে ঠিক এই মুহূর্তে হৃদিতা অনুভব করতে পারছে তার মানসিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। কাঁদতে কাঁদতে যেই অবস্থায় সে ছিল, এই ছেলে না আসলে হয়তো আজকে রাতেই তার চোখের পানি সব ফুরিয়ে যেত। আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলছি, অথচ নিজের নামটাই তো বললেন না। হৃদিতা তাসনিম। এভাবে কাঁদছিলেন কেন? কোনো সমস্যা হয়েছে? আমাকে বলতে পারেন। আমি আবার জনদরদি মানুষ, মানুষের সুখ দুঃখে বিপদে ঝাঁপিয়ে পড়ি। হৃদিতা সামান্য হাসল, এরপর বলল, তবে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ুন, আমার বিপদ দূর হবে তাহলে। শুদ্ধর মুখটা আবারও হাঁ হয়ে গেল। হৃদিতা এবার না পেরে শব্দ করে হেসে উঠল। হৃদিতার হাসি সচ্চক্ষে দেখতে পেরে শুদ্ধ মাথা ঘুরিয়ে অন্য পাশে ফিরে গেল এবং হৃদিতার অলক্ষ্যে কিঞ্চিত হেসে নিল। খুবই মিহি সেই হাসি। হৃদিতা হাসি থামিয়ে জিজ্ঞেস করল, ওপাশে ফিরে গেলেন কেন? লজ্জা পেয়েছেন নাকি? শুদ্ধ এবার হৃদিতার দিকে ফিরল। এরপর বলল, আপনার মতো এমন নির্দয় মানুষ আমি আমার এই দীর্ঘ 32 বছরে দেখিনি। সব কিছুরই এক্সপিরিয়েন্স থাকা ভালো। এই যে আগে কখনো দেখেননি, এবার দেখে নিলেন, তাতে মন্দ হলো কি? এখন বরং আমাকে আপনি সবসময় মনে রাখবেন যে কোনো এক নির্দয় ব্যক্তির সাথে আপনার এক রাতে ট্রেনে দেখা হয়েছিল। এই যেমন আমিও তো আপনাকে মনে রাখবো, তাই? তা কি করে মনে রাখবেন? এই যে এক আলা ভোলা আধপাগলা লোকের সহযাত্রী হয়েছিলাম কোনো এক রাতে। শুদ্ধ ঠোঁট দুটো চেপে হেসে নিল। সেই হাসি হৃদিতার দৃষ্টিগোচর করল না। একান্তই নিজের কাছে রাখলো শুদ্ধ। তবে হৃদিতার সামনে খুবই অসহায় একটা মুখ তৈরি করলো। ঠোঁট উল্টে ড্যাব ড্যাব চোখে তাকালো। সেই তাকানোতেই হেসে খুন হওয়ার মতো অবস্থা হৃদিতার। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। রাতটা নীরব, পরিবেশ শান্ত। এতক্ষণ যাবৎ এই শান্ত পরিবেশের সাথে হৃদিতার অশান্ত মনটা ঠিক মানাচ্ছিল না। তবে এখন মানাচ্ছে, কারণ হৃদিতা তার অশান্ত মনে অস্বস্তি এখন আর টের পাচ্ছে না। বরং আপাতত মনটা বেশ ফুরফুরে। ঠিক যেমন এখনকার সময়ের বাতাসটা। এই ছেলেটা কি জাদু জানে নাকি? নয়তো তার উপস্থিতি এমন মন ভালো করার টনিকের মতো কাজ করবে কেন? প্রথম সাক্ষাৎকারে ভীষণ পাগলাটে মনে হওয়া ছেলেটার বোকা বোকা কথা এবং চাহনির দ্বারাই হৃদিতার মনটা এখন ভালো। কোনো পাগল যদি মন ভালো করতে পারে, তবে সেই পাগলের সাথে সারাক্ষণ বসে বকবক করতেও না নেই হৃদিতার। তবে এই সময় এসে হৃদিতা একটা জিনিস উপলব্ধি করলো, ছেলেটা একবারের জন্যও তার চোখে চোখ রেখে কথা বলেনি। কিন্তু কেন? রুবাইদা অবাক হলো বাড়ির মানুষদের সাথে কথা বলে। প্রতিটা মানুষের ব্যবহার তার খুবই অমায়িক লেগেছে। সে কিছুটা চিন্তিত ছিল যে কেমন ব্যবহার পাবে এই বাড়ির মানুষদের থেকে, বিশেষ করে জায়ানের মায়ের থেকে, কারণ তার বড় বোনের জায়গায় সে বউ হয়ে এসেছে। অথচ রুবাইদা আশ্চর্য হলো যখন একটা মানুষও এই নিয়ে কোনো কথা তুলল না, বরং তাকে অল্প সময়ে খুব আপন করে নিল। রুবাইদা হৃদিতার জন্য আফসোস করে নিজের মনে বলে গেল, আর কিছু পেতি বা না পেতি একটা ভালো শ্বশুরবাড়ি ঠিকই পেতি আপু। মানছি ইংরেজের বাচ্চা একটা অসভ্য মানুষ, কথায় কথায় অপমান করে, তবুও বাকি মানুষগুলো মারাত্মক ভালো। আমার তো এই জায়ানের মা বাবার ভালো ব্যবহার দেখে জায়ানকে নিয়ে সন্দেহ হয়। আসলে জায়ান তাদের সন্তান তো, নাকি কুড়িয়ে এনেছে? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? কথাটা শুনে রুবাইদা চোখ মুখ কুঁচকে ফেলল।
কথাটা কে বলছে সেটা জানতে তার ফিরে তাকানোর প্রয়োজনও নেই। কথায় কথায় ইংরেজি কপচানোই ইংরেজের বাচ্চার পক্ষে সম্ভব। এখন আবার কেন এসেছে কে জানে, এখন কথা তো বলতে হবে, কথা না বলে উপায়ও নেই। তাই রুবাইদা জায়ানের দিকে তাকালো। জায়ান রুবাইদার দিকে আগে থেকেই তাকিয়ে আছে। কিছু না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে। রুবাইদার কথা বাড়ালো না, জিজ্ঞেস করলো, কিছু বলবেন? বলতেই তো এসেছি, তবে যেটা বলতে এসেছি সেটা পরে বলবো। আগে আপনি, আগে এসব বলা বাদ দাও। মানে? আমি চাই না আমার ওয়াইফ আমাকে আপনি বলে ডাকুক। আমি তোমাকে আপনি বলছি কি? বলছি না। তবে তুমি কেন বলছো? আমরা হাজব্যান্ড ওয়াইফ। তুমি আমার সাথে এখন ফ্রি হতে চাও না, ভালো কথা। আমি মেনে নিয়েছি। আমি তোমাকে ফিজিক্যালি অ্যাটাচড হওয়ার জন্য জোর করছি না। টেক ইউর টাইম, বাট দ্যাট ডাজ নট মিন যে তুমি আমার সাথে মানসিক দূরত্ব বজায় রাখবে। অ্যাটলিস্ট আমরা তো নিজেদের মধ্যে ফ্রি হতেই পারি কথাবার্তার মাধ্যমে। প্রথমে তো তোমার আমাকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে হবে হাজব্যান্ড হিসেবে, তাই না? ফিজিক্যাল তো বহু পরের কথা, আর মেন্টালি আমাকে অ্যাকসেপ্ট করতে হলে কথাবার্তায় স্বাভাবিকতা আনতে হবে। এসব আপনি আগে চলবে না, বুঝতে পেরেছো? তোর অ্যাকসেপ্টের গোষ্ঠী কিলাই। সরি না, মানে বলছিলাম আমি চেষ্টা করব। গুড। তবে শুধু চেষ্টা দিয়ে হবে না, এর প্রতিফলনও আমি দেখতে চাই। আমার কিছু ফ্রেন্ড আসবে, তাদের সামনে যাতে ভুলেও আপনি নামের কোনো সম্বোধন না আসে। গট ইট? এক মুসিবত সামলে কুল পায় না, আবার নতুন করে মুসিবত হাজির। এই ইংরেজের বাচ্চার আবার বন্ধু বান্ধবীও আসবে। ওইগুলা কি এর মতো ইংরেজের দল হবে নাকি? এই কি বিড়বিড় করছো বলো তো? না কিছু না। অবশ্যই কিছু একটা আছে, তখনও কি যেন বলছিলে বিড়বিড় করে, এখনও করছো। কি করছো? গালমন্দ করছো নাকি? না না, তেমন কিছু না। আসলে বিয়েতে তো অনেকেই ছিল। এর মধ্যে কি আপনার ফ্রেন্ড কেউ ছিল না যে এখন আবার নতুন করে আসবে? তো বিয়েতে এসেছে বলে কি রিসেপশনে আসবে না? মানে? মানে আমি আমাদের রিসেপশনের কথা বলছি। বিয়ে হয়েছে যেহেতু তাহলে রিসেপশনও নিশ্চয়ই হবে। কেন, আমার ফ্রেন্ড এলে তোমার কোনো সমস্যা? না, সমস্যা কেন থাকবে বলুন? ফ্রেন্ড আপনার, রিসেপশন আপনার, আমার তো কিছুই না। হোয়াট ডিড ইউ সে? রুবাইদা বুঝতে পারলো সে মুখ ফসকে কি বলে ফেলেছে। দ্রুত জিভে কামড় দিয়ে নিজের ভুল শুধরে নিল। না মানে, আমার একটু কাজ ছিল, সেখানে যাই। রুবাইদা এক দৌড়ে কেটে পড়ল সেখান থেকে। জায়ান বাম ভ্রু উপরে তুলে তাকিয়ে আছে সেই দিকে। মেয়েটা এমন পালিয়ে পালিয়ে বেড়ায় কেন সব সময়? আসলেই তাকে মানতে পেরেছে তো, নাকি ভেতরে অন্য কোনো কাহিনী আছে? কিভাবে পারলি রে? কিভাবে পারলি এমনটা করতে আমার সাথে? নিহাল, প্লিজ আমার কথাটা। কিভাবে পারলি বল? নিহালের চিৎকার শুনে রুবাইদা কেঁপে উঠল। আ আমাকে কথাটা বুঝিয়ে বলতে দাও নিহাল। আর কি বোঝাবি? হ্যাঁ, আর কি বোঝাবি আমাকে? সেদিন তাহলে সত্যি কথাই বলেছিলি? তোর বোনের জায়গায় তুই বিয়ে করবি বলেছিলি। এটা তাহলে তোর প্ল্যান ছিল, তাই না? নিহাল, তুমি সবটা ভুল বুঝছো। এমনটা কিছুই হয়নি। আমি পরিস্থিতির শিকার ছিলাম। কোনো পরিস্থিতি না, সবটা ইচ্ছাকৃত। বড়লোক দেখে গলায় ঝুলে পড়লি। আরে আমার টাকা পয়সা না হয় কিছু কম আছে, কিন্তু ভালোবাসায় কোনো কমতি রেখেছি? নিহাল, আমার আপু পালিয়ে গেছে। চিৎকার করে কথা বলতে বলতে নিহাল হঠাৎ করে চুপ করে গেল। অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বললে? হ্যাঁ নিহাল, আপু পালিয়ে গেছে। কেন গেছে, কোথায় গেছে, আমরা কেউ কিচ্ছু জানি না। চাচা ওইদিকে কান্নাকাটি করছিল, লোকজনকে কি বলবে, কি করে নিজেদের মুখ রাখবে। তখন আব্বু আম্মু চাচি সবাই মিলে আমার উপরে জোর খাটিয়ে বিয়ে দিল। ওই মুহূর্তে আমার কোনো কিছু করার ছিল না নিহাল, আমি সত্যি বলছি, কসম। কিন্তু এখন এসব বলেও বা আর কী ফায়দা? তুমি তো অন্য কারোর হয়েই গেছো। কেবল কবুল বললেই বিয়ে হয়ে যায় না নিহাল। দুটো মানুষের মনের মিলন না হলে কখনোই তারা সংসার করতে পারবে না। আমি কখনোই এই লোককে স্বামী হিসেবে মানতে পারবো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিয়ে করলে তোমাকেই করব। হাসালে? গতকাল একজনকে বিয়ে করে আজকে বলছো বিয়ে করলে আমাকেই বিয়ে করবে? হ্যাঁ বলছি, কারণ আমি এই বিয়ে মানি না। পরিবারের চাপের মুখে পড়ে আমার কবুল বলতে হয়েছে। কেউ আমার কথা একটা বারও ভাবলো না। পরিবার, সম্মান তাদের কাছে সব, আর আমি? আমার অনুভূতির কি কোনো দাম নেই? একটা লোকের সাথে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল বলে আমাকেও তার সাথে সংসার করতে হবে? পারবো না। আমি সংসার তার সাথেই করব, যাকে এতগুলো বছর ধরে ভালোবেসেছি। তাকে নয়, যাকে আমার উপরে জোর করে গছিয়ে দেওয়া হয়েছে। কারো স্ত্রী হওয়ার পর এমন কথা তোমার মুখে বেমানান লাগছে। কিসের স্ত্রী? আমার এবং ওই লোকের মধ্যে এখনও কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই তৈরি হয়নি। ওই লোকের সাথে আমি ঠিক করে কথাই বলি না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো পরের কথা। আর তুমি এখন এসব বলছো? সেদিন না বলেছিলে যদি আমার কোথাও বিয়ে হয়েও যায়, বাচ্চাও হয়ে যায়, তবুও তুমি আমাকে নিজের করে নেবে?
তবে এখন কেন এমন করছো নিহাল? আমার স্রেফ ভুলক্রমে একটা বিয়ে হয়ে গেছে, আর কিছুই না। এখনও আমি তোমারই নিহাল, পুরোটাই তোমার। নিহাল, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। আমি আজকে সকাল থেকে সুযোগ খুঁজছি কোনোভাবে পালানো যায় কি না, কিন্তু নতুন বউ, বুঝতেই পারছো, আমাকে ঘিরে থাকে লোকজন। এখন যে তোমার সাথে কথা বলছি সেটাও অনেক চেষ্টার পরে অল্প একটু সুযোগ বের করতে পেরেছি নিজেকে কৌশলে। নিহাল, আমি তোমার অপেক্ষায় আছি, প্লিজ চলে আসো। আমি সরাসরি এখন তোমার কাছে চলে আসব। না, সরাসরি না, তোমাকে তো ঢুকতেই দেবে না। গেটে ঢুকতে অনেক গার্ড থাকে, অনেক বিত্তশালী মানুষ ওরা। বুঝতেই পারছো, এত সহজে তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। তাই চাইলেও আমাকে চোখের সামনে দিয়ে নিয়ে যেতে পারবে না। তবে কি করতে বলছো? আকাশী এবং সাদা রঙের মিশলে তৈরি করা তিনতলা বাড়িটার দিকে তাকিয়ে আছে রিদিতা। অনেক ভেবেছে সে যে কোথায় যাওয়া যায়। সব কিছু ভেবে চিনতে ঠিক করলো আপাতত এই বাড়িটা ছাড়া নিরাপদ স্থান তার কাছে আর দ্বিতীয়টি নেই। বাড়িতে ঢুকতে যাওয়ার আগের মুহূর্তেই গার্ডের মুখোমুখি হলো রিদিতা। কোথায় যাচ্ছেন? জি, আমি ভেতরে যাব। আপনার পরিচয়? রিদিতা তাসনিম। শুধু নাম বললে হবে না, ডিটেলসে কিছু বলুন। আজাদ খন্দকার ভেতরে আছেন? থাকলে ওনাকে একটু আমার নামটা বলে দিন। আশা করি উনি আমাকে ঢুকতে দিতে না করবেন না। গার্ড ভেতরে চলে গেল, ফিরে আসলো মিনিটের মাথায়, হাসি মুখে বলল, আসুন ম্যাডাম, ভেতরে আসুন। রিদিতা হাতে থাকা ব্যাগ নিয়ে ঢুকলো বাসায়। ঢুকেই দেখতে পেল নিচতলায় থাকা বিশাল বড় রুমের দিকে। রুমটা ব্যাপক বড়, হল রুমের মতো। সেখানেই সোফায় বসে সকালে চা পান করছেন আজাদ খন্দকার। হৃদিতাকে দেখে মুখে কিছু বললেন না, কেবল ইশারায় বোঝালেন পাশে এসে বসতে। আস্তে ধীরে হেঁটে হৃদিতা সেখানে গিয়ে বসলো। তা হঠাৎ আমার বাসায়, কি মনে করে? কেন, তুমি রাগ করছো নানা ভাই? ঠাটিয়ে মারবো এক চর। এমন মন গড়া তেরা কথা বলা কবে থেকে শিখেছিস? নাকি নিজের বাপের রক্তের গুণাগুণ? নানা ভাই, আব্বুকে নিয়ে কিছু বলো না, আমার খারাপ লাগে। বলবো, 100 বার বলবো। তোর বাপ এক হারামি, তোর মাও অবশ্য কম না। নানা ভাই, আমি আমার আব্বুকে ভালোবাসি, এভাবে বলবে না। হৃদি তার কণ্ঠে এবার ক্ষোভের আভাস পেলেন আজাদ খন্দকার, তবুও তিনি দমে যাবার পাত্র নন। কথা চালিয়ে যেতেন বই কি, তবে তার আগেই আগমন ঘটল মাহমুদা আক্তারের। রিদি, তুই এখানে? নিজের নানিকে দেখে উঠে দাঁড়ালো হৃদিতা, হেঁটে গিয়ে জড়িয়ে ধরল ওনাকে। ভালো আছিস রে সোনা পাখিটা আমার? তোমাদের ছাড়া ভালো থাকা যায়? আব্বুকে পছন্দ করো না, আম্মুর সাথে যোগাযোগ রাখো না, তাই বলে কি আমার সাথেও মাঝে মধ্যে কথা বলা যায় না? মাহমুদা আক্তার ফিসফিস করে রিদিতার কানে বলল, তোর মামা মামি আর আমি মিলে একত্রিত হয়েছি তোর বাপ মায়ের সাথে তোর নানার সম্পর্ক ঠিক করে দেওয়ার। রিদিতা মাহমুদা আক্তারকে ছেড়ে দিয়ে অবাক চোখে ওনার দিকে তাকালো। মাহমুদা আক্তার আগের মতোই ফিসফিসিয়ে বললেন, তোর নানা ভাইকে গলানোর অনেক কষ্টের বুঝেছি তো। তোর মা যেমন তেমন, তোর বাপকে তো দুই চোখে সহ্য করতে পারে না। তবে আমরাও এবার আর হাল ছাড়ছি না। তোদের সাথে এই পরিবারের সম্পর্ক স্বাভাবিক করেই তবে ছাড়ব। এই মাহমুদা, ফিসফিস করে কি কথা বলছো? আজাদ খন্দকারের কণ্ঠ কানে যাওয়ায় গলা খাকারি দিয়ে উঠলেন মাহমুদা আক্তার, তারপর বললেন, এতদিন পরে আমার একমাত্র নাতনিকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছি, তাই গলা দিয়ে কথা বের হচ্ছে না। আর তুমি বলছো ফিসফিস করছি? তোমার মতো নাকি? মেয়েটা এতদিন বাদে আসলো, দুটো ভালো মন্দ কথা জিজ্ঞেস করবে তা না, মেয়ের বাপ মায়ের নামে নিন্দা মন্দ করা শুরু করে দিয়েছো। যত সব আজগুবি মানুষ। এই শোনো, তুমি শোনো, মেয়েটা নানু বাড়ি এসছে এতদিন পর, তোমার আজাইরা ক্যাচাল শুনতে না। ভালো কথা যদি দুটো বলতেই পারো তো বলো, নয়তো যেভাবে চা খাচ্ছিলে সেইভাবেই খাও। খবরদার, একটা আজে বাজে কথা যদি আর বলেছ। আজাদ খন্দকার চুপ করে গেলেন, চায়ের কাপে 2 চুমুক দিয়ে উঠে গেলেন সোফা থেকে। রিদিতা ভীষণ মজা পেল, খুব কমই এসেছে সে নানার বাড়িতে। তার বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো না তার নানার, তাই এতটা কাছের মানুষ হয়েও সবসময় দূরে দূরে থাকতে হয়েছে তাকে। তবে যতবারই নানা নানির মধ্যে কথাবার্তা বলতে শুনেছে, প্রতিবারই নানি এইভাবেই চুপ করে দিয়েছে নানাকে। হৃদিতা বেশ উপভোগ করে ব্যাপারটা। আর আজকে নানির কথা শুনে কিছুটা আশার আলো সঞ্চার হয়েছে তার মনে। হয়তো আসলে একদিন দুই পরিবারের মধ্যে সব বিবাদ মিটে যাবে, বিশেষ করে তার নানা ভাইয়ের সাথে তার আব্বু আম্মুর। আরে রিদি যে! রিদিতা ঘাড় ঘুরিয়ে তাকালো, নিজের মামাকে নজরে পড়ল। এরপর একে একে দেখতে পেল মোট 4 জনকে। এর আগের বার 3 জনকে দেখেছিল, তবে এবার একজন পেরেছে, তার মামা মামি মামাতো ভাই। আর এই মেয়েটাকে মামাতো ভাইয়ের বউ নাকি? রিদিতার মামি এগিয়ে আসলেন সকলের আগে। কেমন আছিস রিদি? ভালো মামি, তোমরা সবাই ভালো? আছি বেশ। তোর সাথে একজনকে আলাপ করিয়ে দেই। পিয়ালি, এদিকে আসো। রিদিতা দেখতে পেল নতুন মানুষটি আসছে তার সামনে এগিয়ে।
রিদি তার মামি পরিচয় করিয়ে দিল। রিদি, এটা তোর ভাবি। আর পিয়ালি, এটা তোমার ননদ। ভাইয়াকে বিয়েও করিয়ে ফেললে, অথচ একটাবার জানালেও না। নানা ভাইয়ের সাপ মানা ছিল রে রিদি। রিদি তার মামাতো ভাই শাওন জবাব দিল। রিদি তার চোখ ভিজে গেল। তাই বলে আমাকেও একটাবার বললে না? আমার সাথেও তোমাদের সমস্যা? তাহলে তো মনে হয় এখানে এসে ভুল করে ফেলেছি। তোমরা কেউ আমাকে আপন ভাবো না, অথচ আমি কেমন ড্যাং ড্যাং করে এখানে চলে আসলাম। আমার তো চলে যাওয়া উচিত। রিদি তার মামা এবার এগিয়ে আসলেন, ভাগ্নির মাথায় স্নেহের পরশ বোলাতে শুরু করলেন। রিদি, মা আমার, এইভাবে বলিস না। আমরা সবাই চেষ্টা করছি, আম্মু তোকে বলেছে কিনা জানি না, কিন্তু এবার আমরা সকলে আট ঘাট বেঁধে নেমেছি। যেভাবেই হোক দুই পরিবারের সম্পর্ক এবার স্বাভাবিক করবই। এটা তোর মামার ওয়াদা রইল তোর কাছে। রিদিতা কান্না করে তার মামাকে জড়িয়ে ধরল। আমি তোমাদের সকলকে খুব মিস করি মামা, খুব। এত আপন হয়েও তোমরা কত পর হয়ে থাকো, ব্যাপারটা ভাবতেই আমার বুক ফেটে যায় জানো। আর দূরত্ব থাকবে না রে রিদিমা, এবার সব দূরত্বের অবসান ঘটবেই। সেসব বাদ দে, এটা বল, তোর চোখ মুখের এই কী হাল করেছিস? এত কেঁদেছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? রিদি তার নানির মধ্যেও একই উৎকণ্ঠা দেখা গেল। উনিও একই প্রশ্ন করলেন। রিদি তা বুঝতে পারছে না, সব সত্যি বলা কি এখন ঠিক হবে, নাকি পরে সুযোগ পেয়ে বলে দেবে। এখন কোনো কিছু বলে কাটিয়ে দেবে। এখন আপাতত সত্যিটা না বলার সিদ্ধান্ত নিল রিদিতা। সময় কাটুক না হয় আরও অনেকটা। কিরে রিদি, কি ভাবছিস এত? মামির কথায় চিন্তার জগৎ থেকে বের হয়ে এলো রিদিতা। না কিছু না, আসলে এই ইয়ারে রেজাল্ট ভালো আসেনি তো, তাই আপসেট ছিলাম। রিদিতার মামা এমনভাবে হেসে উঠলেন যেন এর থেকে মজার কৌতুক আর জীবনে তিনি শোনেননি। দেখো মেয়ের কাণ্ড, রেজাল্ট ভালো হয়নি দেখে এত কান্না। ভালো রেজাল্ট দিয়ে শেষ পর্যন্ত কি করবি? একটা চাকরি তো, তাই না? পাগলি একটা। তুই জানিস না তুই কার নাতনি? আজিজ খন্দকারের নাতনির আবার চাকরির চিন্তা করতে হয়? তোর পড়াশোনাও শেষ করা লাগবে না। কি চাকরি লাগবে বল, এক্ষুনি দিয়ে দিচ্ছি তোকে। রিদিতা ঠোঁট প্রসারিত করলো খুবই স্বল্প পরিসরে। শাওন বলল, তুই যে হুট করে চলে আসবি ভাবতেই পারিনি। শেষবার তোকে দেখেছিলাম আজ থেকে 8 বছর আগে, তাও কারণে। তা আজ যে হুট করে অকারণে চলে আসলি মন খারাপই কমাতে? রিদিতা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। বেশ করেছিস, যখন মন চায় তখনই চলে আসবি, এটা তো তোরই বাসা। রিদিতা খুশির হাসি হাসলো। রিদিতার মামি তাকে রুম দেখিয়ে দিল যেখানে সে থাকবে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল রিদিতা। এরপর সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়ে নাস্তা সেরে নিল। সকালের সাথে আরও টুকটাক কিছু কথাবার্তা বলল। তারপর পুনরায় নিজের রুমে চলে গেল। এতক্ষণ যাবৎ বাসার চিন্তা মাথায় ছিল না। শুদ্ধ নামে ছেলেটি তার মাথা থেকে সকল চিন্তা কোথায় যেন হাওয়া করে নিয়ে গেছিল। চিন্তা না করে থাকতে পারায় ভালোই তো লাগছিল এতটা সময়। যেচে চিন্তা কেই বা করতে চায়, কিন্তু চিন্তা তো চলেই আসে মাথায় আপনা আপনি। শুদ্ধ নামে ছেলেটিকে হুট করে কেন যেন মিস করা শুরু করলো রিদিতা। ছেলেটা থাকলে বেশ হতো, আত পাগলা মানুষটাকে খারাপ লাগেনি রিদিতার। শুরুতে বিরক্ত লাগলেও এখন কেন যেন মনে হচ্ছে, ইস, গতকালকের সময়টুকে যদি আবারও ফিরে আসতো, আবারও ছেলেটার বকবকানি শুনতে পেত। ট্রেন থেকে নামার পরে বিদায় বেলার সময়ও ছেলেটা অনেক বোকা বোকা কথা বলছিল। পরিণামস্বরূপ রিদিতা প্রকট শব্দ করে হেসে উঠেছিল, আর তার আশেপাশে সকলে তাকিয়েছিল তার দিকে। ব্যাপারটা মনে হতেই রিদিতার আরেক দফায় হাসি পেল এখন। রিদিতা যে স্টেশনে নেমেছিল শুদ্ধ ঠিক একই স্টেশনে নেমেছিল। আচ্ছা, ছেলেটা কি এই শহরেই থাকে? সে যাই হোক, ছেলেটা আসলে জাদু জানে, তার মন ভালো করে দেওয়ার মতো জাদু। ইস, কেন যে ছেলেটার নাম্বার নিয়ে আসলো না, নয়তো এখন ফোন দিয়ে আরও কিছু বকবকানি শুনে নিত সে। এতেই তার চিন্তা সাময়িক সময়ের জন্য হলেও দূর হয়ে যেত। কিন্তু এখন তো সেটা সম্ভব হচ্ছে না। চিন্তা সেই ঘুরে ফিরে আসছেই। বাসার কি অবস্থা এখন একটাবারও কি খোঁজ নেওয়া উচিত নয়? অবশ্যই উচিত। কিন্তু ফোনটা করবে কার কাছে? তার বাপ চাচার কাছে তো ফোন করতে ভুলেও সাহস আসছে না ভেতর থেকে। তাহলে রইল বাকি কে? রুবাইদা? হ্যাঁ, রুবাইদা ছাড়া আর কেউ নেই। সকল খবর এবার রুবাইদার থেকেই নিতে হবে। রুবাইদা সারাদিনের ধকল শেষে গোসল করতে গিয়েছে। সকালে একবার গোসল করেছিল সে, তবে যা গরম পড়েছে তাতে আর একবার গোসল না করলে তার শরীর খারাপ লাগবে বলে মনে হচ্ছিল। পুরোটা দিন মানুষের আনাগোনা ছিল বাড়িতে। নতুন বউ হলে যে মানুষ এইভাবে মৌমাছির মতো চারপাশে বেষ্টনী দিয়ে রাখে, সেটা রুবাইদা আজকে বুঝতে পারল। ছাড়তেই চায় না কেউ। সে সময় নিহালের সাথে কথাও শেষ করতে পারেনি রুবাইদা। মোট কথা একটু আলাদা বসার কোনো সুযোগই পায়নি। দুপুরে মানুষজন একটু কমার পরে খাওয়া দাওয়া শেষ করে এখন গোসলে গিয়েছে রুবাইদা। জায়ান রুমে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। এরই মধ্যে ফোন বেজে উঠল। রুবাইদার ফোনে কল এসেছে। রুবাইদার ফোনে কে কল করেছে সেটা দেখার কোনো ইচ্ছে ছিল না জায়ানের।
তবে রুবাইদার ফোন পাশেই ছিল, তাই জায়ান চোখ ফিরিয়ে ফোনের দিকে তাকাতেই দেখতে পেল ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে আপু লেখাটি, আর সাথে করে রিদিতার হাস্যোজ্জ্বল এক ছবি। স্বয়ংক্রিয়ভাবে জায়ানের ঠোঁটে হাসি ফুটে উঠল, বাঁকা সেই হাসি। ফোন রিসিভ করার ইচ্ছে জায়ান কোনো মতে সংবরণ করতে পারল না। ফোন রিসিভ করে কানে লাগানোর সাথে সাথেই অপর প্রান্ত থেকে শুনতে পেল, রুবি কেমন আছিস? বাসার অবস্থা কেমন? আব্বু আম্মু বা চাচা চাচি সকলের কি অবস্থা এখন? কোনো উত্তর না পাওয়ায় রিদিতা পুনরায় শুধালো, কিরে কথা বলছিস না যে? দিস ইজ জায়ান মাহমুদ স্পিকিং। রিদিতা ফোন কান থেকে নামিয়ে একবার দেখে নিল, রুবাইদার ফোনেই তো ফোন করেছে, অথচ জায়ান ফোন রিসিভ করলো। তার মানে রুবাইদার ফোন জায়ানের কাছে। এর অর্থ হলো রুবাইদা আর জায়ানের বিয়ে হয়ে গেছে। সে যেটা ধারণা করেছিল সেটাই ঠিক। তবে রিদিতার চুপ করে থাকা দেখে জায়ান কিছু বলতে নিল, তার আগে টুট টুট করে ফোনটা কেটে গেল। হোয়াট? জায়ান আক্রোশে ফেটে পড়ল, দাঁতে দাঁত পিষতে লাগলো ঘন ঘন। এরপর স্বগতোক্তি করে বলল, শি ইনসাল্টেড মি এগেন? এত বড় সাহস! জায়ান মাহমুদের মুখের উপরে ফোন কেটে দিল। রুবাইদা গোসল সেরে বের হলো, দরজার বাইরে পা রেখে বিছানার সামনে চোখ যেতে সে থমকে গেল। এ কি সর্বনাশ! জায়ান তার ফোন কেন হাতে নিয়ে আছে? নিহাল ফোন করেনি তো আবার? সে সময় তো নিহালের সাথে পুরো কথা শেষই করতে পারেনি, এখন সেই কারণে নিহাল ফোন দিয়েছে নাকি? যদি জায়ান নিহালের ব্যাপারে কিছু জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, পুরো প্ল্যান তার ভেস্তে যাবে। প্ল্যানের কথা পরে, এই যে এখন জায়ান দাঁড়িয়ে আছে, তাকে কি বলে জবাব দেবে? এসব ওসব ভাবতে ভাবতে দেখতে পেল জায়ান নিজেই তার দিকে ফিরে তাকিয়েছে। জায়ানের তাকানো দেখে রুবাইদার ভয় আর এক ধাপ বাড়ল। এই লোকের চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে রাগে একেবারে শরীর টইটুম্বুর হয়ে আছে। তার মানে রুবাইদার ধারণা সত্যি। গলা মুখ শুকিয়ে এলো রুবাইদার। এখন কি বলবে সে? কথা কাটানোর মতো তো কোনো উপায়ই দেখছে না চোখের সামনে। হাউ ডেয়ার শি ইজ! রুবাইদা হালকা করে কান ঝাঁকুনি দিল। কি বলল শি? মেয়ে মানুষ? তার মানে নিহাল না। তবে রুবাইদার ভাবনার মাঝে নিহাল বলল, তোমার বোনের সাহস হয় কি করে আমাকে বারবার অপমান করার? রুবাইদা আকাশ থেকে পড়ল যেন। রিদিতা ফোন দিয়েছে আর তার সাথে কথা বলে জায়ানের মুখের এই হাল। আবার বলল অপমান করেছে। কি অপমান করেছে, কিংবা কিভাবে অপমান করেছে? সেসব নিয়ে রুবাইদা ভাবল না, তার বরং ভালো লাগছে এটা ভেবেই যে এই ইংরেজের বাচ্চাও তবে অপমানিত বোধ করে। বেশ করেছে, অপমান করেছে। কথাটা ভাবতেই রুবাইদা মুচকি হাসল। সেই হাসি চোখ এড়িয়ে গেল না জায়ানের। চোখ দুটো ছোট করে ফেলল জায়ান। এরপর বলল, হোয়াই আর ইউ স্মাইলিং? রুবাইদা থতমত খেয়ে গেল। দ্রুত নিজেকে স্বাভাবিক করে বারান্দায় চলে গেল, কারণ জায়ানকে কি বলা উচিত তার মাথায় আসছে না। বারান্দায় যাওয়ার কিছুক্ষণের মধ্যে শুনতে পেল কিছু ভাঙার শব্দ। রুবাইদা বারান্দা থেকে উকি দিল। রুমের ভেতরে থাকা বড় ফুলদানিটা রেগে আছাড় মেরে ভেঙে ফেলেছে জায়ান। এরপর দরজা খুলে বিকট শব্দ করে আবার দরজা বন্ধ করে রুম থেকে বের হয়ে গেল। বাপরে বাপ, এত রাগ এই লোকের! জায়ান রুম থেকে বের হওয়ার পর রুবাইদা রুমের দরজা ভেতর থেকে লক করে দিল। যাক বাবা, একটু ধীরে সুস্থে কথা বলা যাবে এবার। নিজের ফোন হাতে নিয়ে বারান্দায় চলে এলো রুবাইদা। কল লিস্ট চেক করে দেখলো আসলে রিদিতা ফোন করেছে। রিদিতার কথা ভাবতেই এক রাশ অভিমান এসে ভর করলো রুবাইদার মনে। আজকে রিদিতার জন্যই সে এই অবস্থায়, নিহালের থেকে দূরে। আজকে রিদিতার জন্যই তার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটল। সেটা সে ভুলবে কি করে? রিদিতাকে দুটো কথা তো তার শোনাতেই হবে। সেটা ভেবেই কল ব্যাক করলো রুবাইদা।